এটার জন্য আজকের ভাইয়া হেডিংটা দাও, সেটা হলো অ্যাডমিশন লুপ। কিন্তু তার আগে আপনাদের সাথে আমি একটু কথা বলি। আপনারা কি রিকোয়ারমেন্ট নিয়ে কোনো ধরনের কোনো ডাউট আছে? এটা আমাকে আগে ক্লিয়ার করেন, তারপর আমি এখানে আমার এই যে মেইন পার্ট, যেটার জন্য তোমরা লাইভটা দেখতেছো, ইট উইল ওর্থ এভরি সিঙ্গেল সেকেন্ড অফ ইউর লাইফ। ইট উইল ওর্থ এভরি সিঙ্গেল সেকেন্ড অফ ইউর লাইফ, ইনশাআল্লাহ। ঠিক আছে, এর থেকে বেস্ট গাইডলাইন তুমি দেখো নাই। ভাই জিপিএ 7.5 পেলে কি ভার্সিটি প্রিপারেশন নিব? ভাই আপনি যদি পাস করেন তাহলে আপনি ভার্সিটি প্রিপারেশন নেবেন। আপনি যদি বইয়ের টপ 100 এর হন, না হন, তাও আপনাকে ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, ভাইয়া জেইউ এক্সাম কখন হতে পারে? জেইউ এক্সাম ভাইয়া আপনার ঢাবির এক্সাম কবে? 12 ডিসেম্বর। তো ডিসেম্বরের মধ্যেই হবে, ডিসেম্বরের মধ্যে হবে, একদম কাছাকাছি হবে, 1-2 দিন গ্যাপ দিয়ে। এইচএসসিতে 3.8 পেলে আর ফিজিক্সে A- পেলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশা রাখা উচিত হবে? কারণ 2 মার্কের বেশি জিপিএতে কেটে যাচ্ছে। আচ্ছা, না সমস্যা নেই, হ্যাঁ অবশ্যই দিতে পারবা, কোনো সমস্যা নেই। বা ব্যাচে প্রতিদিন ক্লাসের সাথে সারাদিনে পড়ার একটা রোড ম্যাপ দিয়ে দিলে ভালো হতো। অবশ্যই ভালো একটা কথা বলছো, আমি করবো, মানে কংক্রিট কথা বলে ব্যাচে এক্সট্রা কি লাগবে আমি দিতে পারবো, সমস্যা নেই। ব্যাচ সেকেন্ড টাইমার, আচ্ছা তাহলে ওয়েলকাম টু দ্য অদম্য ব্যাচ। এইচএসসি জিপিএ 3.5 আসলে এ ইউনিট দেওয়া যাবে না তাহলে? না, তুমি হয়তো আমার কথা বুঝো নাই। ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে আমি যদি ঢাবির কথা বলি, আপনার কোথায় আছে, কোথায় আমি রিকোয়ারমেন্ট বলছি, আপনার হয়তো রিকোয়ারমেন্ট বুঝতে পারেন নাই, বুঝতে তো কষ্ট হয়েছে। আচ্ছা দেখেন, ইন্ডিভিজুয়ালি 3.5 পেলে দিতে পারবেন, বাট আপনার ওভারঅল যোগ ফলটা 8 হইতে হবে। সাপোজ এসএসসি তুমি 5 পাইলা, তাহলে তো তোমার আসলে কত, 8.5 দিতে পারবো, সমস্যা কি? ঠিক আছে, দিতে পারবা, প্যারা নেই। আপনি হয়তো রিকোয়ারমেন্ট বুঝেন নাই নাকি, তারা বড় হয়ে গেছে, সেগুলো তো বুঝতে হবে, দেখেই বুঝার উচিত। ভাই আমার ফিজিক্সে A+, কেমিস্ট্রি A+, ম্যাথে এ আসবে, এখন ওভারঅল 4.8 হলে সিকিউরিটি, হ্যাঁ ভাই পারবো, আমি তো বললাম সিকিউরিটি 4 পেলেই করা যায়। এইগুলো নিয়ে আবার কি কোশ্চেন, বললাম আমি তো পারবো, ইউ আর এলিজিবল, এখানে আর কি লাগবে। পিসিএমএ 5 পাবো, বাট মেবি 81 থেকে 83% পাবো। বুয়েটে কি এক্সাম দিতে পারবো? জি ভাই পারবা। বুয়েটে এবার রিকোয়ারমেন্ট যাবে জাস্ট A+, 80 পাইলেও একটা বাচ্চা পরীক্ষা দিতে বসতে পারবে, 80 পাইলেও পারবে, কোনো টেনশন নাই। ভাই সাস্টে কি প্রশ্ন ইংলিশে আসে? না ভাই, সাস্টে প্রশ্ন বাংলাতে আসে, ইংলিশে প্রশ্ন আসে আইওটিতে, আইওটিতে ইংলিশে আসে। ভাই 3.5 পেলে কি গুচ্ছ এক্সাম দেওয়া যাবে না? আরে ভাই কেমন প্রশ্ন, তোমরা কি দেখো না নাকি? আমি তো দেখাই দিলাম, কি ধরনের প্রশ্ন এটা, বলেই তো দিলাম। আচ্ছা, ও রে না, দেখো কি বলছে, 3.75 হবে না তাহলে, হবে না তাহলে, ঠিক আছে 3.75 পেলে হবে না, 3.75 চাইছে ইন্ডিভিজুয়ালি, এরকমই থাকবে, ঠিক আছে, চেঞ্জ করে না। অ্যাডমিশনে কোন কোন সাবজেক্টগুলো পরীক্ষা হয়? আচ্ছা, অ্যাডমিশনে ভাই আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আমি যদি ঢাবির একটা রেসপেক্ট নিয়ে কথা বলি, সব জায়গাতে কম বেশি এরকমই থাকে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টা সাবজেক্ট। এখন এটার মধ্যে ফিজিক্স আর কেমিস্ট্রি তো কম্পালসারি, এটা আমরা জানি। ম্যাথ বা বায়োলজির মধ্যে এক একজনের এক একটা আপনার কি থাকে, অপশনাল সাবজেক্ট থাকে। তো সেই অপশনাল সাবজেক্টের মধ্যে সাপোজ আপনি ম্যাথে দুর্বল, আপনি চাইলে ম্যাথের বদলে বাংলা বা ইংলিশ দাগাইতে পারেন। অথবা আপনার বায়োলজি দুর্বল, আপনি চাইলে বায়োলজির জায়গায় বাংলা বা ইংলিশ একটা আপনি দাগাইতে পারেন। সেক্ষেত্রে আপনার অপশনাল যেটা, আপনি সেটা এগেনস্টে তাকাইতে পারেন। এখন এক্ষেত্রে অপশনাল রিকোয়ারমেন্ট হয় না জেনারেলি। সাপোজ আপনার বায়োলজি অপশনাল, কিন্তু আপনি ম্যাথ কম পারেন, তাহলে আপনি সেক্ষেত্রে ম্যাথের পরিবর্তে দাগাইতে পারেন। এক্সামে অপশনাল কোনটা এটা দেখে না। ঠিক আছে, এরকমই থাকে। এখন ধরো যেমন জাবির ক্ষেত্রে আবার বাংলা ইংলিশে 3 মার্ক মাস্ট অ্যান্সার করতে হয়। আমি যেমন নিজে বাংলা ইংলিশ অ্যান্সার না করেও তো আমি জাবিতে টপ 100-এ ছিলাম, তাই না? আচ্ছা, তোমাদের অনেক প্রশ্ন দেখি, অনেক চ্যাটের স্পিড অনেক ফাস্ট। আরিউতে নাকি ভাই জিপিএ ম্যাটার করে না? না, আরিউতে মিনিমাম জিপিএ তো তোমার চাই, ঠিক আছে, বাট সেকেন্ড টাইমারদের জন্য নেগেটিভ মার্কিং ম্যাটার করে না। আরে ভাই পারবা, ঠিক আছে, আরিউ, জেইউ এগুলোতে জিপিএ খুব মানে ধীর দেয়, এটা নিয়ে তো মানে ঢিল বলতে খুবই মিনিমাম দেয়। হ্যাঁ ভাই, গুচ্ছতে এক্সাম দিতে পারবো না ভাই, মনটা খারাপ হয়ে গেল, না ভাই মনটা খারাপ হওয়ার কিছু নাই। 3.75 না, এবার চাইলে তোমাকে 3.5ও নামাইতে পারে, কারণ পরীক্ষা খারাপ হবে। দেখেন আমি একটা কথা বলি, অ্যাডমিশন অথরিটি চায় তাদের ফর্ম যত বেশি বিক্রি হোক, আর গুচ্ছ আর কৃষি গুচ্ছ তো লাস্টের দিকে হয়। সো ওভারঅল রেজাল্ট যদি খারাপ হয়, তাহলে ভাই আপনি গুচ্ছতে ইজিলি পরীক্ষা দিতে পারবেন, এবং ওভারঅল রেজাল্ট আপনাদের খারাপ হবে। ওভারঅল মানে কি, মেজরিটির জিপিএ কততে ঘুরপাক খাচ্ছে। তো এখানে ভাই মন খারাপ হওয়ার কিছু নেই। আমি একটা আইডিয়াল কেস ধরতেছি, আমি তো বললাম ভাই লস হবে না। আপনি যদি পাস করতে পারেন তাহলে আপনি ভার্সিটি ইউনিট প্রিপারেশন নেন, যে কোনো না যে কোনো জায়গায় আপনি একটা পরীক্ষা দিয়ে আসতে পারবেন। আর পাস মানে কি, পাস করলে আমরা জেনারেলি 3.54 পেয়েই যাই, সেটা নিয়ে তো টেনশন নিতে হবে না। আচ্ছা, আপনাদের অনেক কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, আপনাদের অনেক কোশ্চেন আমি আবার লাস্টের সেকশনে নিব, এখন 2-3 মিনিট নিলাম। এখন আপনাদের জিপিএ যে ব্যাপারটা একটু পিছনে যে দেখবেন, ঠিক আছে, কংক্রিটলি কি বলা আছে আমি তাও একটু ক্লিয়ার করার ট্রাই করলাম। এইচএসসি 3.5 পেলেই ওয়েলকাম টু দা
অ্যাডমিশন প্রিপারেশন, ঠিক আছে? এখন আপনি আমাকে বলেন আপনাদের এই যে মেইন যেটার জন্য আপনারা অপেক্ষা করতেছিলেন অ্যাডমিশন লুপ, এই অ্যাডমিশন লুপটা নিয়ে একটু কথা বলি, এটা ইম্পর্টেন্ট। আপনাদের কোশ্চেন আমি আরেকবার নিব, ঠিক আছে? বড় ভাই দাঁড়ায় আছে, বললাম তো প্রতিটা কোশ্চেন অ্যাড্রেস করব। সবার আগে আমাকে বলবেন এখন ভাই আপনাদের লাইভে আছে কয়জন, আমি এখানে দেখতে পারি না লাইভে কয়জন আছে, এবং আপনাকে একটু আমাকে এজ সিগন্যাল দিয়ে একটু বলে দিবেন যে ভাই আপনি স্টার্ট করতে পারেন, ঠিক আছে? এজ সিগন্যাল দিয়ে একটু বলে দিবেন যে ভাই আপনি স্টার্ট করতে পারেন। লাইভে কয়জন আছে এবং আমরা স্টার্ট করতে পারি কিনা। আচ্ছা 200 জন আছে, ওকে স্টার্ট করা যেতে পারে। স্টার্ট করি আমরা তাহলে। আচ্ছা, সবার আগে যদি আমি আসি, দেখেন প্রথম কথা, আপনাদের প্রিপারেশনটা আমি একটা 60 দিনের উইন্ডো বা ফ্রেমে ভাগ করে ফেলছি। এখন চ্যাট করেন, এখন এদিকে মনোযোগ দেন। তো এই ফেজটার সাথে তোমরা রিলেট করতে পারবা তোমাদের এইচএসসি লাইফের ফেজটাতে। তোমাদের এইচএসসি লাইফের ফেজ ছিল কত, 2 বছর। সো 2 বছর যদি হয় তাহলে প্রথম ফেজটা ধরো আমি সাপোজ বলতে পারি যে প্রথম 3 থেকে 4 মাস, ঠিক আছে? তোমাদের এইচএসসি লাইফের সাথে দেখবা অ্যাজ ইট ইজ সব হুবাহু মিলে যাবে। আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো যে তোমাদের সাথে ম্যাচ খাচ্ছে কি খাচ্ছে না, আমি যে যে কথাগুলো বলতেছি। তো সাপোজ ফার্স্টে এই প্রথম 1 থেকে 30 দিনে যেটা হবে অ্যাডমিশনের, অথবা তোমরা এইচএসসি তে এটা অলরেডি ফিল করে আসছো, সেটা কি? ধরো নতুন নতুন যখন তুমি কলেজে উঠো, তখন তোমার কি থাকে, একটা নোবেলিটি থাকে। নোবিলিটি মানে কি, যে তোমার একদম থাকে না, নতুন নতুন উঠছো, একটা ড্রিম থাকে, ঠিক আছে, একটা এক্সাইটমেন্ট থাকে। তোমার ব্রেইন আর কি এনজয় করে, ভাই ব্রেইন কি এনজয় করে, একটা ফিউচার কি এনজয় করে। যেখানে তোমাকে হয়তো অনেকে বলছে 9-10-এ যে তুই বাবা বুয়েটে চান্স পেতে পারবি, তুই ঢাবিতে চান্স পেতে পারবি, তুই একদম টপ অফ দ্য টপ করবি, তুই বোর্ডে ফার্স্ট হবি, তুই এসএসসির একটা কামব্যাক দিয়ে দিবি। সবাই এরকম অনেকগুলো কথাবার্তা আপনাকে বলে। তো কথাবার্তা বলে আপনার প্রথম যে ফেজটা, এই প্রথম পেজে আপনার মোটিভেশন খুব হাই থাকে, এটাকে আমরা বলি এক্সটার্নাল মোটিভেশন। এটা কিন্তু ইন্টারনাল না, এটা বাহির থেকে একজন বলতেছে। যেমন ধরো সাপোজ আমি এসে বললাম তুই কি পারবি না, তোর কি মনে হয় না আমি এই করছি, ভর্তি হ, তোর বদলা নিতে হবে। এক্সটার্নাল মোটিভেশন ফ্যাক্টর, ঠিক আছে? এগুলো ইন্টারনাল কোনো কিছু না, এটা বুলশিট কথা, আমি বাইরে থেকে বলতেছি। এখন এখানে তোমার মনে হয় কি ভাইয়া আমার পারবো, মানে এটা তোমার নিজের মনে হয় যে আমি পারবো, আমার দ্বারা হবে, আই ওয়ান্ট, আমার একটা ড্রিম আছে অ্যাচিভ করার। এটা তোমরা সবাই কলেজের ফার্স্ট ইয়ারে দেখছো, একদম শুরুর দিকে এটা সবার মাথায় আসছে যে বুয়েটে তো আমি বসবোই, তাই না? আচ্ছা, তো প্রথমেই তোমার এমন মনে হবে যে বোর্ডে যা হয়েছে না হয়েছে অ্যাডমিশন একদম কোপাই দিব। ঝামেলা যেটা হবে যে যখন তোমার প্রথম 1, 2, 3 সপ্তাহ চলে যাবে, তখন দেখবে তোমার ব্যাচে ভাইয়া ভিউ কমে গেছে, পোলাপাইনও চলে গেছে। তোমার অফলাইন যদি কোনো জায়গাতে ভর্তি হও, সেখানেও দেখবা পোলাপাইন নাই, একদম ফাঁকা, পুরা ফাঁকা। কেন ভাই ফাঁকা হয়ে যায়, তার কারণ হলো এখান থেকে শুরু হয় আসল ফেজ। এটাকে আসলে আমি প্রিপারেশন বলিই না, এখানে সবাই পড়াশোনা করে। এখান থেকে শুরু আপনার ভাই মোটিভেশন ডাউন, এবং 30 থেকে 50 দিন পর্যন্ত, এবং এই মোটিভেশন ডাউনটা তোমার চলতে থাকে। ধরো সাপোজ তুমি ফার্স্ট ইয়ার, এখন অগাস্টে একদম হাইপ থাকবে, সেপ্টেম্বরে কেউ পড়াশোনা করবে না, অক্টোবরে কেউ পড়াশোনা করবে না, নভেম্বর থেকে যখন আবার সার্কুলার গুলো দেওয়া শুরু করবে, যখনই মেডিকেলের ঘন্টিটা বেজে যাবে, তখন আপনার একটা ফেজ শুরু হবে, সেটাকে বলে আমরা অ্যানজিয়াস ফেজ। অ্যানজিয়াস ফেজ মানে কি, চিন্তা অনেক মাথার মধ্যে আসছে, এখন পড়তে হবে। যেটা তোমাদের সাথে হয়েছে, যে ফার্স্ট ইয়ারে কোনো রকম পড়ছো, সেকেন্ড ইয়ারে ভাবছো কামব্যাক দিব, পরীক্ষার 1 মাস আগে এসে সবাই বলতেছো ভাইয়া এইবার আমি পড়বো ম্যারাথন নেন উল্টাই দিব, তাই না? এরকমই তো হয়েছে। তাহলে এইবার ভাই কথা হলো যে এই যে যে ফেজটা, যেটা মোটিভেশন আপনার ডাউন থাকে, এই ফেজে কি থাকে? দেখেন ভাই অ্যাডমিশনে আপনি এনজিএস ফেজে কিছু করতে পারবেন না। লাস্টের 10 দিনে ভাই চান্স পাওয়ার মতো কিছু হয় না আসলে। লাস্টের 10-15 দিন আমরা রিভিশন দিই। রিভিশন দিয়ে এখন ধরেন আপনার মার্ক যদি থাকে 50, সেটাকে চাইলে 60-এ নেওয়া যায়। বাট আপনি যদি থাকেন শূন্যতে, সেটা এবার 60-এ কেমনে নেওয়া যাবে, সম্ভব এটা? অলরেডি অনেক পোলাপাইন প্রিপারেশন নিতে, সেটা রিজেকশন প্রসেস। আপনাকে শুরু থেকেই সিরিয়াস থাকতে হবে, কথা বুঝতে হবে। আচ্ছা, এখন ভাই এই ফেজটাতে আপনার কি হয়? এই ফেজটাতে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলতেছি, খুবই মনোযোগ দিয়ে শুনেন। দেখেন আপনি যখন ভাইয়া ব্যাচে ভর্তি হলেন, ধরেন অদম্য ব্যাচে ভর্তি হলেন, অদম্য ব্যাচে ভর্তি হয়ে ধরেন আপনি প্রথম ক্লাস চলো ভেক্টরের, ভেক্টরে আপনি কিছু কোশ্চেন দিলেন, কিছু নতুন কনসেপ্ট পাইলেন, আপনি একটা নতুন জিনিস শিখলেন। তারপর আপনি কি ভাই এভাবে ধীরে 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 কিছু জিনিসপাতি আপনি শিখতেছেন, পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষায় ভুল হচ্ছে, অ্যানালাইসিস করতেছেন, আপনি কিন্তু আসলে শিখতেছেন। এটাকে আমি কি বলি, অ্যাকচুয়াল লার্নিং। মানে আপনি আসলে কি হইতেছে, শিখতেছেন, আপনি পরীক্ষা অ্যাটেন্ড করতেছেন, যে নাম্বারই পান শিখতেছেন, তো নিজের নেগেটিভ থেকে অ্যাটলিস্ট কিছু একটা লেভেলে আসছেন, যেভাবে আসছি। বাট এখানে ঝামেলাটা যেটা করে সেটা হচ্ছে, সেটাকে আমরা বলি পারসিভড লার্নিং। পারসিভড লার্নিং মানে কি? পারসিভড লার্নিং মানে হলো পারসেপশন বেসড লার্নিং। পারসেপশন মানে কি, যেমন সাপোজ ধরো তোমার আমার ব্যাপারে একটা পারসেপশন আছে কি, যে ভাইয়া ভালো পড়ায়, ঠিক আছে, ভাইয়ার কাছে চাইলে অ্যাডমিশনে ভর্তি হওয়া যাবে। অথবা ধরো আমার তোমার ব্যাপারে একটা পারসেপশন কি আছে, যে আজকে হায়ার ম্যাথে অনেকে ভালো পরীক্ষা দিচ্ছে, অনেকে খারাপ পরীক্ষা দিচ্ছে। সো পারসিভ লার্নিংটা কি হয়, যখন তোমার পাশের বন্ধু উইকলিতে ভালো নাম্বার পায়, বা তোমার মা বাবা এসে যখন কথা শোনায় যে দেখ ওর তো পরীক্ষায় ভালো নাম্বার আসছে, তুই তো পাস নাই।
সাপোজ অদম্য ব্যাচে তোমাদের একটা পরীক্ষা হলো ধরো 150 মার্কের, এখন 150 মার্কের মধ্যে ধরো তুমি পাইছো সাপোজ 50, বাট তোমারই এক বন্ধু দেখতেছো 150 মধ্যে পাইছে 120 130, তখন তোমার কি মনে হয়? তোমার মনে হবে আমি তো কিছুই শিখতেছি না। একই ব্যাচে পড়ে একজন করতেছে ভালো, আমি করতেছি খারাপ। আর যারা অফলাইনে অল ওভার দা ওয়ার্ল্ড মানে ন্যাশন পরীক্ষা দিচ্ছেন, তাদের মনে হয় ভাই আমার পুরো টাইমটাই ওয়েস্ট, এফোর্টটাই ওয়েস্ট, আমার দ্বারা কিচ্ছু হবে না। মোটিভেশনকে একদম ধারাম করে নিচে চলে যায়। এই যে শুরুতে যে মোটিভেশন, যে মুই সব উল্টাই দিমু, এখানে মনে হয় মোর দ্বারা কিছুই হবে না। এবং এই জিনিসটা এখানে শুরু হয় না, এবার এখান থেকে তোমার খারাপ জিনিস শুরু হয়। কি হয়? এখানে আমি নতুন একটা টার্ম আসে, সেটাকে বলি আমি সাইকোলজিক্যাল ডিস্টেন্সিং। সাইকোলজিক্যাল ডিস্টেন্সিং মানে কি? দেখো তোমার মনে হচ্ছে যে ভাই আমার তো 3 মাস পরে পরীক্ষা, সো 3 মাস পরে যে পরীক্ষাটা হবে সেখানে আমি যখন চান্স পাবো আমার একটা রিওয়ার্ড আসবে, সবাই এসে বলবে যে মামা তুই তো ঢাবিয়ান হয়ে গেলি, তুই জাবিয়ান হয়ে গেলি। মা বাবা একটা সম্মানের চোখে দেখবে যে না বান্দা পাবলিকে পড়ে, একটু রেসপেক্ট বেড়ে যায়, বাসায় একটা রেসপেক্ট পাওয়া যায়। বাট তখন তোমার কাছে কি মনে হয় যে আচ্ছা এটা তো অনেক দূরে। তোমাদের এখন অনেকে মনে হচ্ছে না যেমন আজকে লাইভে পোলাপাইন কম, কেন ভাবতেছে আরে কালকে থেকে শুরু করব, বহুত প্রেশার গেছে পরে। তাদের এখন ভাই ইনস্ট্যান্ট রিওয়ার্ড লাগবে, এ বি সি এনি রিওয়ার্ড। হয়তোবা কেউ তার মেয়ে বন্ধুর সাথে আজকে ঘুরতে গেছে, কেউ হয়তো আজকে একটা সিরিজ শেষ করবে, কেউ হয়তোবা মুভি দেখবে, মানে কি ইনস্ট্যান্ট রিওয়ার্ড, কেউ হয়তো রিল স্ক্রল করতেছে, মানে কি আমি ইনস্ট্যান্ট রিওয়ার্ডের পিছনে আমরা ছুটি। দেখো শুরুতে তুমি কিন্তু একটা ড্রিম দেখছিলা, এই ড্রিমের জন্য তোমার একটা মোটিভেশন কাজ করতেছিল, বাট 1 মাস পর তখন তোমার কি হবে? তখন তোমার এই প্রিপারেশনটা হেজিটেশন ফিল হবে যে আমি তো কিছুই পারতেছি না। তখন তুমি কি বলবে, ধ্যাৎ পড়াশোনা লাগবে না, আমি সারাদিন রিল দেখবো, মুভি দেখবো, আর গোজ অ্যান্ড গোজ অন। দেখো তোমার সাথেও কিন্তু পুরো কলেজ লাইফ এটাই হয়েছে, এবং অ্যাডমিশন হবে তোমার সাথে সেম জিনিসটাই হতে যাচ্ছে এবং হবে। আচ্ছা এরপর কি শুরু হয়? যখন ঠিক পরীক্ষার তুমি কাছে চলে আসবে, অ্যাডমিশনের কাছে চলে আসবা, যেমন তোমার কলেজ লাইফ হয়েছে যখন ঠিক পরীক্ষার আগে চলে আসছো, তখন দেখো তোমার আর্জেন্সি শুরুতে কিন্তু অনেক কম ছিল, আজকে তোমার আর্জেন্সি কিন্তু খুবই কম। পরীক্ষা 3 মাস পরে একটু কম পড়লে কোনো যায় আসে না, না বা নাই পড়লাম কোনো যায় আসে না, আমি প্রিপারেশন সেপ্টেম্বর থেকে স্টার্ট করবো, একদম উল্টাই দিব। বাট যখন পরীক্ষার কাছে চলে আসো তখন তোমার দেখো এখানে তুমি আসো পরীক্ষার একদম কাছে, পরীক্ষায় যে এখানে তুমি, তখন তোমার আর্জেন্সি হাই। এখন আর্জেন্সি যখন হাই হয় তখন তোমার সেই পরীক্ষার ভ্যালুটা বেড়ে যায়। এখন কিন্তু তোমার ভ্যালু কম, পরীক্ষাতে পারলেও সমস্যা নাই, না পারলেও সমস্যা নাই, ঠিক আছে, ওইরকম ভাইয়া খুব একটা আপনার যায় আসতেছে না। এখন দেখো তোমার হাই ভ্যালু থাকে এবং তোমার এক্সপেক্টেন্সি তখন কমে যায়। তুমি জানো ভাই অলরেডি তুমি কি কাহিনী করছো, ভ্যালু বেশি বাট তোমার এক্সপেকটেশন কম যে আমি পরীক্ষায় ভালো কিছু করতে পারবো। এবং এখান থেকে তোমার কি শুরু হয়? অ্যাংজাইটি, মানে কি দুশ্চিন্তা। এবং তখন তোমার ব্রেন ভাই একটা খুব খারাপ কাজ করে, সেই খারাপ কাজটা কি? তোমার ওয়ার্কিং মেমোরি খুব কমায় দেয়, মানে তুমি দেখবে তুমি আগের মতো আর পড়তে পারতেছো না। এটা তোমাদের সাথে হয়েছে না বোর্ড পরীক্ষার আগে? যখন হায়ার ম্যাথ পরীক্ষা খারাপ হয়েছে তখন হায়ার ম্যাথ সেকেন্ড এসে তুমি কি দেখছো? যে আমি আগের মতো আর পড়তে পারতেছি না, তাই না? এবং তোমার তখন এনজাইটি কাজ করে এবং তখন তুমি কি অ্যাভয়েড করছো। অনেক ছেলেবেলে আমি দেখছি যে টেলিগ্রামে যখন রাত্রেবেলা এসে বললাম তোদের সাথে একটু গল্প করি, সবাই অ্যাক্টিভ, সবাই শুধু অ্যাক্টিভ না সুপার অ্যাক্টিভ, যে আপনার সাথে একটু গল্প করি, ভালো লাগতেছে না, হচ্ছে না, পারতেছি না, লাইফে কিরকম জানি ডিমোটিভেটেড ফিল হচ্ছে, এই জিনিসটা তোমাদের সাথে হয়েছে। এবার আপনি আমাকে বলেন, এটাই হলো আপনার পুরো অ্যাডমিশন ফেজে, এখানে আপনি এই প্রবলেম এবং এটার মধ্যে দিয়ে আপনি যাবেন, আপনার কি আমার প্রতিটা কথার সাথে রিলেট করতে পারতেছেন কিনা? এটা কি আপনার এই বোর্ড পরীক্ষা হয়েছে কিনা? এটা কি আপনার পুরো কলেজ লাইফে হয়েছে কিনা? যদি হয়ে থাকে তাহলে কমেন্টে জাস্ট ওয়াই লিখে দিন বা ইয়েস লিখে দিন। এটা আপনার সাথে ভাই কলেজ লাইফে হয়েছে, এটা আপনার সাথে বোর্ড পরীক্ষাতে হয়েছে, এটা আপনার সাথে সামনেও হবে এবং লাইফে ভাই এটা চলতেই থাকবে। এইটাই এইটাই এটাই প্রসেস হয়েছে ভাই। ওকে, এবার আমি ভাই আরো কিছু প্রবলেমের কথা বলি। দেখেন সেটা কি, এখানে আমাদের আরেকটা টার্ম বুঝতে হবে, সেটা হলো হোয়াট ইজ মোটিভেশন। আমরা মোটিভেশনের একদম পুরো ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আসছি। মোটিভেশন মানে হলো এ ইন্টু সি ইন্টু আর, মানে কি আসেন সবার আগে আমরা বলবো এ ফর অটোনমি। অটোনমি মানে কি? এই যে শুরুতে ধরো অ্যাডমিশনের শুরুতে, কলেজের শুরুতে বা বোর্ড পরীক্ষার শুরুতে একটা বান্দার যে ইচ্ছা ছিল আই ওয়ান্ট টু, আমি চাই একটা পাবলিকে চান্স পাবো, আমি চাই আমার ফ্যামিলির অবস্থা আমি মানে একটা অ্যাবভ স্টেজে নিয়ে আসবো, সেই বান্দা যখন এখানে প্রেশার ফিল করা শুরু করে, কখন প্রেশার ফিল করা শুরু করে? যখন বন্ধুরা বেশি নাম্বার পাচ্ছে তার নাম্বার বাড়তেছে না, যখন বন্ধুরা ভালো করতেছে তখন তার এই আই ওয়ান্ট টুটা হয়ে যায় কি আই হ্যাভ টু। তখন তার মাথার মধ্যে কি আসে? যে আমার বন্ধুদের থেকে ভালো করতেই হবে, আমার বন্ধুদেরকে জবাব দিতেই হবে, আমাকে চান্স পেতেই হবে। বাট ওই যে ভিতরের যে আর্জেসটা, ওইটাতে আসলে খুব একটা কাজ হয় না। কেন কাজ হয় না আসেন বলতেছি। তখন তোমার অটোনমি খুব কম থাকে, মানে তোমার এই আই ওয়ান্ট টুর ইচ্ছাটা আই হ্যাভ টু হয়ে গেছে অলরেডি। একটা হলো আমি চাই আর একটা হলো আমাকে করতে হবে, দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। একটা তুমি নিজেই করতে পারো, একটা তোমাকে বাইরে থেকে পুশ করতে হয়। তখন তোমার মনে হচ্ছে যে এখন পড়াশোনা করা আর্জেন্ট, পড়াশোনা করা এখন দরকার। তখন তোমার ব্রেইন অনেক বেশি প্রেশার ডেভেলপ করে, আর আল্লাহ তাআলা আমাদের ব্রেইন কেমন ভাবেই বানাইছে যে সে যে কোনো ধরনের এক্সট্রিম সিচুয়েশন থেকে পালায় যায়। সাপোজ ধরো তোমার আমি এখানে হাতটা নিয়ে যদি ধরো আমি এখানে যদি এই তোমার লাইটার যদি অন করি, তা তুমি হাত এখান থেকে সরাই দিবা, তার মানে কি তোমার ব্রেইনও সেম কাজটাই করে, এখান থেকে কি করে ভাই অ্যাভয়েড করা শুরু করে, মেকানিজমটাকে স্টেবল করে। এবং তখন তোমার কি আসে ভাই ডিস্ট্রাকশন চলে আসে। ডিস্ট্রাকশনকে অ্যাভয়েড কেমনে করবো? সিরিজ দেখবো, মুভি দেখবো, পর্ন দেখবো, মেয়েদের সাথে ঘুরতে যাবো, দ্যাটস ইট।
দ্যাটস ইট। এবং তখন কিন্তু ভাই তোমার ব্যাকলগ বাড়ে। ব্যাকলগ মানে কি? ব্যাকলগ মানে পড়া জমতে থাকে, একের পর এক লেকচার তুমি বাদ দিচ্ছ, তুমি কোথাও অ্যাটেন্ড করতেছো না, বাসার মধ্যে বসে একটাই চিন্তা করতেছো, আমার সাথে আল্লাহ তাআলা এমন নিষ্ঠুরতা কেন করে। আচ্ছা, এবং তোমার কি ভাই এভাবে অটোনমি ডাউন হতে থাকে, মানে তোমার যতদিন যায় মনে হয় করতে হবে করতে হবে, বাট তুমি আর করতে পারো না, তুমি একটা জায়গাতে স্টাক হয়ে গেছো। তার মানে কি বুঝতেই পারতেছো, এই তোমার যদি কমে যায়, মোটিভেশন ভাই তোমার কমে যাবে। এবার আসি সেকেন্ড টার্ম সি তে। সি ফর আমরা বলি কম্পিটেন্সি। কম্পিটেন্সি মানে মনে হয় আমি করতে পারবো। শুরুতে যেমন আজকে তোমার মনে হচ্ছে পরীক্ষা আমি একদম উল্টাই দিব, কলেজ লাইফে শুরুতে মনে হচ্ছে পরীক্ষা উল্টাই দিব, বোর্ড পরীক্ষা শুরুতে মনে হচ্ছে পরীক্ষা উল্টাই দিব, ফিজিক্স তো কোনো ব্যাপারই না, ভাইয়ের সব ক্লাস ডান করছি। বাট তখন তোমার কি ভাই 5 থেকে 6 ঘন্টা যখন তুমি পড়তেছো, যখন তুমি পরীক্ষায় দেখতেছো তোমার নাম্বার কম আসতেছে, তখন আবারও একটা জিনিস আছে, সেটাকে বলা হয়, আমি বলি পারসিভ ফেলিয়ার। পারসিভ ফেলিয়ার মানে কি? তুমি আসলে কিন্তু ফেল করো নাই। আচ্ছা আমাকে বল, ধর তুই পরীক্ষাতে 100 মধ্যে 20 পাইছিস, কোনো যায় আসে? এ বেটা, প্রথম পরীক্ষা তোর 100 তে 20 পাইছিস, ওটা দেখি তোর অ্যাডমিশনে চান্স পাবে? বলবে ও বাবা দেখি তো তুমি কোচিং এ কত পাইছো, ও 100 তে 20, ঠিক আছে তোমার চান্স দিলাম না। আরে না রে ভাই, এটা তুমি পারসেপশন ফেলিয়ার বানাইছো। তোমার বন্ধু যে অলরেডি আগে থেকে পড়তেছিল সে 100 তে পাইছে 90, তুমি পাইছো 20। এখন তুমি যে পারসেপশন বানাইছো, এটা ফলস ফেলিয়ার বানাইছো, সেটার জন্য তোমার কি এই যে মনে হয় আমি পারবো সেটা কমতে থাকে, কম্পিটেন্সি কমতে থাকে, নিজের উপর আর সেই কনফিডেন্সটা থাকে না। কিন্তু তুমি এটা বুঝতেছো না যে হারে পাগলা, তুই আগে যেখানে 0 পাইতি, ভাইয়ের ক্লাস করে 20 পাইছি, 20 পাবো, 25 পাবো, 30 পাবো, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, আমি একটা টপ 100 এর র্যাঙ্ক নিয়ে চলে যাবো। বাট এই পারসেপশন ফেলিয়ারের জন্য তুমি আর আগেই দিতে পারো না। এবার আমি আসি ভাই রিলেটেডনেস এর কথা। রিলেটেডনেস মানে কি ভাই? সেন্স অফ কানেকশন এন্ড বিলঙ্গিংস উইথ আদার্স। মানে কি? ধরো একটা প্রিপারেশন, একটা কমিউনিটি থাকে, ধরো অফলাইনে গেলে তোমার একটা বন্ধু হবে, তোমার পুরাতন কোনো বন্ধু কিন্তু আর নাই, তোমার পুরাতন বন্ধু দেখবো সবাই এক একটা প্রিপারেশন নিতেছে। ধরো তোমার বন্ধু নিচ্ছে মেডিকেল প্রিপারেশন, তুমি নিচ্ছে ভার্সিটি প্রিপারেশন, তখন নতুন ফ্রেন্ড হয়, তখন নতুন ফ্রেন্ডের মাঝখানে তোমার কম্পারিজন শুরু হয়, অথবা পুরাতন ফ্রেন্ডের মাঝখানে কম্পারিজন শুরু হয়, তুই কত পাইলে আমি কত পাইলাম, এই একটা ব্যাটেল চলতে থাকে, এবং তখন তোমার সোশ্যাল লাইফ হয়ে যায় কি গন। তখন তুমি ভয়ে আর কারোর সাথে দেখাই করো না। আর যখন ভয়ে তুমি কারোর সাথে দেখাই করো না, আমি শুরুতে আগের লাইভে বলছিলাম যে একটা ভালো বন্ধু থাকা খুব দরকার, অ্যাটলিস্ট একজন হলো থাকাও দরকার, যে তোমার সাথে কন্টিনিউসলি তোমাকে মোটিভেট করবে, একজন একজনকে মোটিভেট করবে, কারেক্ট গাইডলাইনে রাখবে, ঠিক আছে? এমন বলবে না যে চল মামা ঠিক আছে পরীক্ষা ভালো হয় না চল মদ খেয়ে আসি, এরকম না, এরকম গাইডলাইন তোমাকে দিবে না। তার মানে কি, যখন তোমার এই যে রিলেটেডনেস, তুমি যখন পুরো সোশ্যালি একা হয়ে গেছো, মার সাথে কথা বলো না, বাবার সাথে কথা বলো না, কারোর সাথেই কথা বলো না, তোমার কোনো কম্পিটেন্সি নাই, তোমার এই নিজের যে আমি যে পারবো সেই ইচ্ছাটাও আর নাই, এবং তোমার অটোনমিও ভাই পুরোপুরি কমে গেছে। তোমার আগে যে ইচ্ছা ছিল যে আমি ভাই পড়াশোনা করে একটা ভালো জায়গায় চান্স পাবো, তোমার এখন এটা নিজের কাছে একটা বোঝা মনে হচ্ছে, আর বোঝার জন্য তুমি অ্যাভয়েড করতেছো, এবং অ্যাভয়েড করে তোমার এই লুপটা কি চলতেই থাকে চলতেই থাকে, এবং অল ওভার তোমার কি মোটিভেশন ডাউন। তাহলে আমরা কি বুঝতে পারছি যে কেন আমাদের সেকেন্ড ফেজে একটা বাচ্চার মোটিভেশন ডাউন থাকে, কেন তোমার কলেজ লাইফের মাঝখানে তোমার মোটিভেশন ডাউন ছিল, বা কেন বোর্ড পরীক্ষার লাস্টে হায়ার মেধা এসে মনে হয়েছে কোনো রকম পরীক্ষাটা পার করতে পারলে হয়েছে ভাই আমার আর জীবনে কিচ্ছু দরকার নেই। যদি আপনি রিলেট করতে পারেন তাহলে ভাই কমেন্টে আপনি ইয়েস বলে দেন, তাইলেই হবে। কমেন্টে যদি আপনি একটা ইয়েস বলে দেন তাহলেই আপনার হবে। আচ্ছা ভাই, মোটিভেশন একটাই, পাবলিক না হলে মেয়ের বাসায় মানবে না। ভাইয়া পাবলিক হইলে মেয়ের বাসায় মানবে, এটা তোমাকে কে বলছে? তুমি আসলে খুব ছোট একটা দুনিয়ার মধ্যে আছো, বা তোমাকে হয়তো কেউ ফলস ড্রিম দেখাইছে, ঠিক আছে? তুমি পড়াশোনা মেয়ের জন্য করতেছো না, তুমি পড়াশোনা করতেছো আল্লাহ তাআলা তোমাকে একটা দায়িত্ব দিচ্ছে সেই জন্য করতেছো, ঠিক আছে? মেয়ের জন্য এটা খুবই ছোট একটা, এটা হলো কুকুররা এভাবে চিন্তা করে, দেখবে একটা কুকুর আর একটা কুকুরের সাথে মারামারি করে, ওই একটা নতুন একটা মেয়ে কুকুরের জন্য, ঠিক আছে? এটা কুকুরের মেন্টালিটি, আমি খুব খারাপ ভাষায় বললাম, বাট এটা আসলে একটা ডগ মেন্টালিটি। আমি এজ আ বড় ভাই হিসেবে তোমাকে কিছু হার্ড কথা বলতে হবে, ঠিক আছে? এটা খুবই ছোট, তুমি কত ছোট একটা কথা বলছো, তুমি বুঝতেছো? এটা দেখবে কুকুরদের বিহেভিয়ার, কুকুররা মারামারি করে, দেখবে এক বন্ধু এসে তোমাকে বলছে দেখো মামা মেয়েটা কত সুন্দর, ওই ওই ফ্রেন্ডের কাছে ভুলেও যাও না, এটা কুকুর, হি ইজ জাস্ট নট, মানে হি ইজ জাস্ট আ ডগ, ডগ মেন্টালিটি। মানে মেয়ে নাই তো কি হয়েছে, মানে কি ধরনের মানে অদ্ভট চিন্তা ভাবনা এগুলা, ঠিক আছে? এটা কুকুরের মেন্টালিটি, এরকম এভাবে চিন্তা করা যাবে না। আচ্ছা, তো এবার আমরা শুরু করি ভাই, সবার আগে অটোনমিটাকে আমি কিভাবে বাড়াবো। তো আমি তোমার কাছে প্রথমে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, হোয়াই ইউ স্টার্ট? তুমি কেন এই প্রিপারেশন স্টার্ট করছিলা? তুমি কেন এই প্রিপারেশন স্টার্ট করছিলা? আচ্ছা, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকানো খুবই দরকার। এই যে যেমন একটু আগে একটা ছেলে বললো না যে ভাই আমি পাবলিকে চান্স পেতে চাই কারণ ভাই মেয়ের বাসায় মানবে না, তো এই রিজনিংটা খুব ইম্পর্টেন্ট। ওটা ধরো খুব ঠুনকো একটা রিজনিং। ধরো কোনোদিন যদি দেখে যে ওর সেই প্রিয়তমা মানুষ অন্য কোনো ছেলের সাথে বাইরে ঘুরতেছে, ভাই ছেলের কি অভাব আছে? ধরো যে যারা অলরেডি ভালো পাবলিকে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে, ওই মেয়েটা কি বেটার অপশন দেখবে না? তার সাথে যদি সে ঘুরতে চলে যায়, তার পুরো ড্রিমটা ডিস্ট্রয়েড। সেভাবে আমি কার জন্য পড়াশোনা করতেছি। তারপর সবার আগে তুমি ভাই কেন এই অ্যাডমিশনে আসতেছো সেটা ভাই ফিক্স করাটা খুব দরকার। যেমন আমি কেন অ্যাডমিশনে আসতেছি, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছে, পড়াশোনা করতে হবে, ভালো একটা চাকরি করতে হবে, মা বাবার দায়িত্ব নিতে হবে, আমার লাইফের সামনে যেই ফিউচার পার্টনার হোক না কেন তার প্রতি আমাকে কারেক্ট ট্রিটমেন্টটা করতে হবে। এইটা
যে আমি আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিছে তাই করতে হবে, দ্যাট শুড বি দা কংক্রিট কারণ। এবং এটা তুমি যদি পুরা মেন্টালি স্পিরিচুয়াল লেভেলে হার্ট ভাবে বিশ্বাস করতে পারো, তাহলে ভাই তোমাকে কেউই কেউই অ্যাডমিশন থেকে ছিটকাইতে পারবে না। কারণ তুমি না মেয়ের জন্য করতেছো, না তুমি বন্ধুকে দেখানোর জন্য করতেছো, না তুমি তোমার কোনো ইগো স্যাটিসফাই করানোর জন্য করতেছো, না তুমি রাগ দেখানোর জন্য করতেছো। এগুলো ভাই খুবই 1-2 দিনের ব্যাপার। ধরো কেউ এসে তোমাকে বললো নিজের জেদটাকে পুষে রাখ, ভাই কয়দিন পুষে রাখবি? 5 দিন পর কিচ্ছু থাকবে না, সব জেদ ফেদ। এগুলো শুনতেই ভালো লাগে, রিয়েল লাইফে কোনো কাজে লাগে না। যদি কাজে লাগতো তাহলে আগেই লাগতো। লাগছে কলেজ লাইফে? লাগে নাই। বোর্ডে লাগছে? লাগে নাই। ঠিক আছে, তো এগুলো ভাই ইমপ্র্যাকটিক্যাল কথাবার্তা। এবার আসি, এখানে আসে ভাই তোমার কি হাইপার ডিসকন্টিনিউটি। আচ্ছা, হাইপার ডিসকন্টিনিউটি মানে কি? যে ভাই দেখেন কেন আমাদের এটা বোঝা মনে হয়, কারণ কি ভাই তোমার যে পরীক্ষা সেটা বহু দূরে, বহু দূরে। যে ভাই 3 মাস 4 মাস পর এক্সাম দিব, এক্সাম দিয়ে ভালো নাম্বার পাবো, তোমার মনে হবে একদিন পিছাইলে কি আর যায় আসে, কোনো যায়ই আসে না। তো সেখানে আমি ভাই সেটাকে ফিক্স করবো কেমনে? ফিক্স করতে হবে ভাই এমন প্রোগ্রেস বানাইতে হবে যেটা আপনার জন্য ভিজিবল। মানে আপনি যখন অদম্য ব্যাচে আসবেন, যেমন সাপোজ আমি যদি অদম্য ব্যাচে আসি, ধরেন সাপোজ আপনি যখন অদম্য ব্যাচে আসবেন, ধরেন আমরা অদম্য ব্যাচে সবার আগে আপনাদের প্রতিটা চ্যাপ্টারে ম্যারাথন ওয়াইজ ক্লাস দিবে। ধরেন ফার্স্টে আপনার আজকে ফার্স্ট ক্লাস হলো ফিজিক্সের ভেক্টর, তাহলে ফিজিক্সে তো তুই ভেক্টরে ক্লাস করলি, ক্লাস করার পরে তো যতগুলো আমি ক্লাসে কন্টেন্ট পড়াইছি, এভরি থিওরি এভরি কোশ্চেন সবগুলো যখন তুমি প্র্যাকটিস করবে, যখন ক্লাসে পড়া ক্লাসই শেয়ার করতে, তখন ক্লাস তোমার চললো 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা, তুমি ক্লাস অ্যাটেন্ড করলা, ভালো মতো বুঝলা, বুঝার পর ধরো তোমার ওখানে স্লাইডে ভাইয়া যেগুলো এডিটর দিচ্ছে সেগুলো আমি প্র্যাকটিস করলাম, মানে কি নিজে আবার 4 থেকে 5 ঘন্টা করলাম, মানে কি এই কাজটা করা পসিবল। তুমি ডেইলি একটা কাজ করলে তোমার মাথার মধ্যে আসলো যে আচ্ছা আজকের দিনের পড়া শেষ, আজকের ভেক্টরটা আমার ডান, তুমি কি একটা ডেইলি কি একটা ভাই প্রোগ্রেস তুমি কি সামনের দিকে আগাইলা। ঠিক আছে, আগাইলাম ভাই। এরপর ধরো তুমি কি করলা, ধরো আমি এই একটা কাজ করি, স্লাইডটাকে নিয়ে আসি, তাই না? এটা আমাদের কিছুক্ষণ পর পর লাগবে এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য। ঠিক আছে, তার মানে কি ভাই তোমার ফার্স্ট অফ অল তুমি কি একটা প্রোগ্রেস করলা, ক্লাস অ্যাটেন্ড করলা, ক্লাসগুলো বাসায় হিসাব করলা, একটা ভিজিবল প্রোগ্রেস দেখলে যে আচ্ছা ঠিক আছে আমার ভেক্টরটা ডান, আমার অ্যাডমিশনের জন্য ডান, এটা আমার আর পড়া লাগবে না। এই জন্য আমি লেকচারটা এভাবে দিচ্ছি। আমি কেন একটা চ্যাপ্টারকে 2 পার্টে ভাগ করি নাই, কারণ তোমার যখন মনে হবে যে আমি একদিনে বসে ভেক্টর ডান, তখন তো মনে হবে প্রেশার একটা মাথা থেকে প্যারা সরে গেছে। এক এক দিন এসে আমরা এক একটা চ্যাপ্টার শেষ করবো। ঠিক আছে, আমরা কোনো কোল্যাপস করবো না, এবং টেনশন নিয়েন না, আপনারা যেখানে অফলাইনে ভর্তি হন না কেন সেই প্যারালেই আমরা যাব। আপনি যে কোনো জায়গায় অফলাইনে যে পরীক্ষা দিতে পারবেন এবং তাদের আগেই আমাদের সিলেবাস শেষ হবে। ঠিক আছে, টেনশন নিতে হবে না। এবং যখন তুমি এখানে শর্ট টার্ম গোল বানাইলা, মানে কি স্মার্ট গোল বলে, স্মার্ট মানে কি স্পেসিফিক গোল, যে ভাইয়ের ক্লাস শেষ করবো, যখনই নিবে লাইভে শুরু করবো, লাইভে শেষ করবো, মেজারেবল কোন। এখন আমি যদি তোমাকে বলি যে প্রথম দিনে আমি তোমার 12 ঘন্টা ক্লাস নেবো, 12 ঘন্টা অ্যাটেন্ড কর, পসিবল না। বাট 3 থেকে 3.5 ঘন্টা পসিবল। 3 থেকে 3.5 ঘন্টা পড়লা, নিজে ভাই এক্সট্রা 5 ঘন্টা পড়লা, ওভারঅল ভাই তোমার স্টাডি আওয়ার হলো কত? 8 ঘন্টা, ডেইলি 8 ঘন্টা পড়বো লেকচার সহ, এটা পসিবল, ফিজিবল। তোমাকে যদি বলি প্রথম দিনই 16 ঘন্টা পড়ো, এটা ভাই সম্ভব না। এবং অ্যাচিভেবল, এটা সম্ভব, এটা পসিবল, এটা অ্যাচিভ করা যাবে। এবং কিংবা রিলিভেন্ট, তোমার ব্রেন বলবে যে এতটুকু আমি পারবো না করতে। ঠিক আছে ভাই, এটা রিলিভেন্ট, এমন আমি ইরিলিভেন্ট কোনো কিছু দেখতেছি না যে প্রথম দিনই 16 ঘন্টা পড়বো, ডেইলি 16 ঘন্টা পড়বো, এটা সম্ভব না। এবং কি ভাই তোমার টাইম বাউন্ড মানে কি, যখন তুমি লেকচার ক্লাসে অ্যাটেন্ড করবা, 3.5 ঘন্টার মধ্যে শেষ করবা, তারপর যখন তুমি প্র্যাকটিস করবা 6 ঘন্টা তোমার টাইম ফ্রেম, আজকের পর আজকে শেষ করতেই হবে, তখন তুমি কি করলা, তখন তুমি তোমার অটোনমিটা বাড়ায় ফেললা। মানে কি তুমি যখন দেখতেছো, দেখো অটোনমি আমাদের কেন কমছিল, কারণ আমাদের গোলটা ভিজিবল ছিল না। বাট এখন তোমার গোল ভিজিবল, যে ঠিক আছে ভাইয়ের ক্লাসে আসবো, আমি ক্লাস শেষ করব, আমি প্র্যাকটিস করব, তারপর ভাই যে ডেইলি এক্সাম দিবে সেই এক্সামটা আমি কমপ্লিট করব, আমার যে নাম্বারে আসুক না কেন আমি পারসেপশন রিয়েলিটিতে ভুগবো না। বন্ধু যা ইচ্ছা করো, বন্ধু 100তে 110 পাক, আমার যায় আসে না। আমি যা পাইছে আগের এক্সামে, পরের এক্সামে অ্যাটলিস্ট 1 মার্ক হলেও বেশি পাবো। তার মানে তুমি তোমার রিয়েলি গ্রোথ করতেছো, তুমি কোনো ডিলিউশনের মধ্যে নাই, তার মানে তোমার ডিমোটিভেট হওয়ার কোনো সুযোগই নাই। আমরা কি প্রথম অটোনমিটা কিভাবে বাড়াবো এটা কি আমরা বুঝতে পারছি? যদি আমরা বুঝতে পেরে থাকি তাহলে জাস্ট কমেন্টে আপনি ওয়াই বলে দিবেন। ঠিক আছে, আচ্ছা এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনার কি বলে অদম্য ব্যাচে কিভাবে ভর্তি হবো সেটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, দেখাই দিচ্ছি, তাহলে যাতে কেউ যদি ভাই লাইভের মধ্যে ভর্তি হতে চান তাহলে তারা ভর্তি হতে পারবেন। দেখেন অদম্য ব্যাচে ভাই আপনার নাম্বার দেওয়া আছে 01521715875। এখানে আপনার টাকা হলো 1250 টাকা। এটার মধ্যে আপনার প্রতিটা চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমি শেষ করবো, প্রতিটার এক্সাম থাকবে, টোটাল মানে 87টা এক্সাম, ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম সব থাকবে। ভর্তি কিভাবে হবেন দেখেন, বিকাশ, নগদ বা রকেটে আপনি এই নাম্বারটাতে এই টাকাটা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে আপনার যে পেমেন্টের স্ক্রিনশট বা নাম্বারটা, সেটা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যে ভাই আমি টাকা পাঠিয়েছি, আমাকে অদম্য ব্যাচে অ্যাড করে দেন। তাহলে আপনাকে সাথে সাথে আপনার গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ক্লাসে শুরু হবে কবে? 9 তারিখ থেকে, এবং উইকলি 5 দিন, মিনিমাম ক্লাস হবে 6-7 দিনও যেতে পারে। ঠিক আছে, ডিপেন্ডিং আপন ইউর সিলেবাস। কথা বুঝে গেছে? এটা হলো আপনার ব্যাচে ভর্তি হওয়ার প্রসেস। এবং এই 1250 টাকার যে আপনার অফারটা,
এই অফারটা ভাই কয় তারিখ পর্যন্ত আছে সেটা আমি বলে দিচ্ছি। এই অফারটা আমি আরো 2 দিন বাড়াইলাম, টেনশন নিতে হবে না। আজকে রাত 12টা পর্যন্ত ছিল, এটা আপনি ভাই 6 তারিখ রাত 12টা, এবং এটাই লাস্ট, এরপর আর ভাই কোনো বাড়ানো হবে না, ঠিক আছে? 6 তারিখ রাত 12টা পর্যন্ত আপনি ভর্তি হতে পারবেন। সবচেয়ে বেস্ট হলো আজকের মধ্যে ভর্তি হওয়া, কারণ ব্যাচে অলরেডি প্রচুর স্টুডেন্ট প্রতিনিয়ত অ্যাড হচ্ছে, ঠিক আছে? মানে প্রতি 1 ঘন্টায় সাপোজ ধরো প্রায় 20 থেকে 30 জনের মতো অ্যাড হচ্ছে। সো অনেক স্টুডেন্ট অ্যাড হতে পারে, আপনার একটু টাইম লাগে, ঠিক আছে? তো ভাই যত তাড়াতাড়ি পারেন অ্যাড হয়ে যাবেন, ঠিক আছে? লাগলে আপনি জিনিসটার স্ক্রিনশট নিয়ে রাখেন, পরে আপনি ধরেন লাইভ দেখতে দেখতে চাইলে আপনি নিলিবিলি ভর্তি হয়ে যেতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা রাখি আপনাদের সবার এই যে আমি যে পয়েন্টটা আপনার ক্লিয়ার করলাম, অটোনমির যে পার্টটা, অটোনমির পার্টটা আপনি ক্লিয়ার করতে পারছেন। ওকে, ঠিক আছে ভাইয়া। তাহলে এবার আমি আসি ভাইয়া যে আপনাদের ডিস্ট্রাকশনের পার্টটাতে আমরা একটু আসি, যে ভাইয়া ডিস্ট্রাকশন আমি কিভাবে কমাবো। দেখেন, ডিস্ট্রাকশন নিয়ে আপনাদের অনেক ধরনের মিসকনসেপশন থাকে। ডিস্ট্রাকশন 2 প্রকার হতে পারে, একটা থাকে এক্সটার্নাল ডিস্ট্রাকশন, একটা থাকে ইন্টারনাল ডিস্ট্রাকশন। 2 ধরনের ডিস্ট্রাকশন নিয়ে আমি একদম হেভিলি খুব কনসেপচুয়ালি আমি ভাই কথাবার্তা বলবো। ভাইয়া টেলিগ্রামে অ্যাড করে দিন, ভাই মেসেজ দিয়ে একটু আপনি শান্ত হন, আপনাকে অ্যাড করে দিবে। অনেক স্টুডেন্ট অ্যাড হচ্ছে, তাই হয়তো অ্যাড করতে একটু সময় লাগতেছে, একটু বুঝতে হবে ভাই, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা ভাইয়া 13 তারিখে প্র্যাকটিক্যাল শেষ হবে, কখন থেকে ক্লাস স্টার্ট করবো? ভাই 9 তারিখ থেকে আপনার ক্লাস স্টার্ট হবে, প্র্যাকটিক্যাল সকাল হবে, ক্লাস আপনার রাতে হবে, ঠিক আছে? এটা নিয়ে টেনশন নিতে হবে না। প্র্যাকটিক্যাল নিয়ে কি করবেন আমি এটা লাস্টে বলে দিব, ঠিক আছে? প্র্যাকটিক্যাল আলাদাভাবে কোনো প্রিপারেশন লাগবে না, আমি নটরডেম কলেজ থেকে পড়া, সবচেয়ে স্ট্রিক্ট প্র্যাকটিক্যালের মধ্যে আমি গেছি, আমার থেকে স্ট্রিক্ট এই বাংলাদেশে কেউ যায় নাই, ঠিক আছে? সো আমি বলে দিচ্ছি। এবার দেখেন ডিস্ট্রাকশনের ক্ষেত্রে কি করবেন। এক্সটার্নাল ডিস্ট্রাকশন কি ভাই? এক্সটার্নাল ডিস্ট্রাকশন ধরো সাপোজ তুমি ফোনে গেলা, এখন ধরো একটা মানুষ কতক্ষণ আর পড়তে পারে, তাই না? তুমি পড়াশোনা শেষ করলা, পড়াশোনা শেষ করার পর তো তুমি ফোনে গেলা, ফোনে যে তুমি হঠাৎ করে ফেসবুকে দেখলা যে, মানে ধরো সাপোজ আমি একটা খারাপ ল্যাঙ্গুয়েজেই বলি, যে সাপোজ ধরো একটা তোমার ঠিক এটা আমি কি বলবো, ধরো সফট পর্ন টাইপ একটা কন্টেন্ট আসলো, এখন তোমার খুব মন চাইলো যে ভাই আমি কন্টেন্টটাতে একটু ক্লিক করি। এখন ক্লিক করার পর তুমি কি ধরো দেখবা তোমার মন চাবে যে আমি পর্নেই থাকি, অথবা যাদের পর্নের অ্যাডিকশন নাই তারা হয়তো বা কি ভাবে যে আচ্ছা গ্রুপে যাই, গ্রুপে যাই দেখে ওরা কি পড়তেছে আমি কি পড়তেছি, ঠিক আছে? ফালতু টাইম ওয়েস্ট, জাস্ট উদাই ডিসকাশন হচ্ছে। অথবা ধরো তোমার মনে হয়েছিল যে নতুন কি মুভি আসছে, ধরো নতুন মুভি আসলে অ্যাভেঞ্জার্স ডুমডে, তাহলে আমি একটু থিয়েটারে যাই, আমি মুভিটা দেখি। অথবা ধরো তোমার এই যে রিসেন্টলি স্পাইডারম্যান আসছে, তোমাদের মধ্যে অনেকে হয়তো বোর্ড পরীক্ষার সময় গেছো, ঠিক আছে? সো আমি যে মুভিটা একটু দেখি, তাই না? এরকম ধরনের থট আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আমি একদম রিয়েলিস্টিক কথা বলি, সেই ক্ষেত্রে আপনাকে ভাই কিছু ফ্রিকশন ডিজাইন করতে হবে। ফ্রিকশন ডিজাইন মানে কি, ধরো পড়তেছো, পড়ার সময় তোমার হঠাৎ করে মনে আসলো যে আর ভালো লাগতেছে না, এবার একটু ফোন চালাই। তখন আগে আমরা কি করতাম, পড়াশোনাকে প্রোক্রাস্টিনেট করতাম, এখন আমি ডিস্ট্রাকশনকে প্রোক্রাস্টিনেট করবো। মানে কি, ধরো সাপোজ আমি পড়তেছি আমার ফোনটা পাশে দাও, আমি ফোনটার দিকে তাকায় বলবো যে ঠিক আছে আমি কি বলে, ঠিক আছে ঠিক আছে আমি ফোনটা একটু পরে চালাবো, ঠিক আছে? বেশি না, আধা ঘন্টা পর, আর একটু আধা ঘন্টা পর, আর একটু আধা ঘন্টা পর, এভাবে করে শর্ট শর্ট টাইম পর পর এই ডিস্ট্রাকশনটাকে প্রোক্রাস্টিনেট করতে, মানে তুমি একটা ফ্রিকশন জেনারেট করলা। অথবা তোমার যদি মনে হয় আমি ফেসবুক ছাড়া পারি না, ফেসবুকটা আনইনস্টল করে দাও, ঠিক আছে? ফেসবুকে তোমার কোনো কাজ নেই, কথা বুঝতে পারছেন? এই ফ্রিকশনটা জেনারেট করতে হবে। এখন ফেসবুকটা যখন তুমি আনইনস্টল করলা, যে ভাই গতকালকে আজকেই তো অ্যাক্টিভ করলাম, আপনি এখনই আনইনস্টল করতে বলতেছেন, ফেসবুকটা যখন তুমি আনইনস্টল করলা তখন তোমার ব্রেন বুঝলো যে এই বান্দা খুবই হার্ড করে একটা মানুষ, এ নিজের ড্রিমের জন্য ফেসবুক আনইনস্টল করে দিয়েছে, তার মানে কি এই বান্দাকে আমি হেলায় খেলায় ভাবে নিতে পারবো না। শয়তানও বুঝবে যে আমি যাকে ম্যানিপুলেট করার ট্রাই করতেছি এই বান্দাকে সহজে ম্যানিপুলেট করতে পারবো না। আমাদের ব্রেনে 2টা অংশ থাকে, একটা থাকে প্রিফ্রন্টাল কর্টেক্স, একটা থাকে হাইপোথ্যালামাস। প্রিফ্রন্টাল কর্টেক্সে আমরা ডিসিশন নেই, আর হাইপোথ্যালামাস থাকে আমাদের ইমোশনাল করে। ইমোশনাল মানে কি, যে ভাল লাগতেছে না করিস না, ফোন চালা, এটা কর সেটা কর, প্রেম কর, মানে যত ধরনের আমরা রিঅ্যাক্টিভ ডিসিশন নেই, চিল্লানো, রাগ করা, কান্নাকাটি করে, এটা সব হাইপোথ্যালামাস বলে। আর প্রিফ্রন্টাল কর্টেক্স কি, সেন্সিবল ডিসিশন নেয়, যে এখন কি আমার পড়াশোনা ইম্পর্টেন্ট নাকি আমার ফোন চালানো ইম্পর্টেন্ট, এখন কি আমার বাইরে ঘুরতে যাওয়া ইম্পর্টেন্ট নাকি হোমওয়ার্ক করা ইম্পর্টেন্ট, এখন কি আমি বন্ধুদের সাথে কম্পারিজন করবো নাকি নিজেরটা আমি ট্র্যাক করবো, আমি কি আগের জমানো পড়াটা শেষ করবো নাকি ভাই আমি এটা নিয়ে ডিপ্রেশনে থাকবো, এটা কি প্রিফ্রন্টাল কর্টেক্সটা তোমার ডিসাইড করে। এখন এই প্রিফ্রন্টাল কর্টেক্সকে ডিজাইন করতে হয়, ঠিক আছে? ধীরে 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 একদিন ফেসবুক আনইনস্টল করলা, একদিন তোমার টক্সিক ফ্রেন্ডদেরকে বাদ দিলা, একদিন তোমার হলো অন্যদের সাথে কম্পারিজন করা বাদ দিলা, এভাবে করতে 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 তোমার ব্রেন অনেকবার ডেভেলপড হয়ে যাবে। আর ব্রেন যখন ডেভেলপড হয়ে যাবে তখন কিসের ডিস্ট্রাকশন, যে একটা কথা আছে না যে উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে শয়তান অন্য রাস্তা দিয়ে যেত, কেন যেত? কারণ তার প্রিফ্রন্টাল কর্টেক্সটা অনেক ডেভেলপড ছিল, সে তার ইমানকে ওইভাবেই সলিডিফাই করছে, কোনো ডিস্ট্রাকশন তার লাইফে ধীরে ধীরে বাদ দিছে। সেই বান্দা কিন্তু নিজের মেয়েকে পর্যন্ত কবর দিছে, বাট আজকে আমরা তাকে সবাই চিনি, ইসলামের ওয়ান অফ দ্য পিলার বলা হয়। কথা বুঝতে পারছেন? জি ভাই। আর ভাই ইন্টারনাল ডিস্ট্রাকশন কি, পড়াশোনা করতেছো হঠাৎ করে মন চলে আর পারতেছি না ভাইয়া, তখন ঠান্ডা মাথায় কুল থাকেন, কুল থেকে লাগলে সূরা ফাতিহা পড়েন, অথবা একটু নামাজ পড়ে নিলেন। এবং নামাজ 5 ওয়াক্ত বাদ দেওয়া যাবে না, খুবই ইম্পর্টেন্ট কথা। 5 ওয়াক্ত নামাজ কেন বাদ দেওয়া যাবে না, কারণ ব্রেইনের, এটাকে ইংলিশে অনেকে বলে মাইন্ডফুলনেস, দেখবো অনেক ধরনের মোটিভেশনাল কোচ বলে। মাইন্ডফুলনেস মানে বেসিক্যালি আল্লাহ তাআলার সাথে সময়টা তোমাকে কাটাইতে হবে। তোমার যত ধরনের কষ্ট দুঃখ আল্লাহ তাআলার কাছে সমর্পণ করো, আল্লাহ তাআলাই তোমাকে একটা সলিউশন
পাঠাই দিবে যে কোনো উসিলার মাধ্যমে। তার মানে যখন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমার ব্রেনটা খুব ঠান্ডা থাকবে, তুমি তো খুব কম্পোজ থাকবা। তখন তোমার হঠাৎ করে হাইপার রিয়েক্টিভ যে আচরণ, হঠাৎ করে ফোনে চলে গেলা, হঠাৎ করে সিরিজ দেখলা, হঠাৎ করে তুমি উঠে গেলা, এই জিনিসটা তোমার সাথে হবে না। বুঝে গেছে? ডিস্ট্রাকশন আমি কিভাবে কন্ট্রোল করবো? আমাকে ফ্রিকশন জেনারেট করতে হবে। তোমার রুম যদি অগোছালো থাকে রুম সুন্দরভাবে গুছাবা, টেবিল অগোছালো থাকে টেবিল সুন্দরভাবে গুছাবা, টক্সিক ফ্রেন্ডদেরকে বাদ দেবা, টক্সিক অ্যাপদেরকে বাদ দেবে। ভাই ধীরে ধীরে করতে হবে, ধীরে ধীরে সকল নেগেটিভ ফ্যাক্টর বাদ দিতে হবে এবং ফ্রিকশন বাড়াইতে হবে। পড়াশোনার বাইরে কোনো এলিমেন্ট আমি অ্যাডমিশনের শেষ না হওয়া পর্যন্ত দেখবো না। ঠিক আছে? আচ্ছা, এবার আসি কম্পিটেন্সির কথাটা বলি। কম্পিটেন্সি মানে কি? এটাকে বলে আমি হেলদি কোপিং সিস্টেম। আচ্ছা, কম্পিটেন্সি মানে কি? এটা তো অনেকে হয়তো ভুলে গেছেন এতক্ষণে, আমি কম্পিটেন্সি মানে একটু বুঝাই নিয়ে আসি। কম্পিটেন্সি মানে কি? মনে হয় আমি পারবো, বাট যেটা ভাই আমি গিল ফ্যাক্টরের জন্য আমার কম্পিটেন্সি কমে গেছিল, আমার মনে হচ্ছিল ভাই আমার দ্বারা সম্ভব না, এখন আমি এটা কিভাবে বাড়াবো? আসেন, প্রথম কথা ভাই রিফ্লেকশন করা। রিফ্লেকশন করা মানে কি? ধরো সাপোজ ভাই কেউ আমরা পারফেক্ট না, লেকচার তোমার বাদ যাবে, তোমারও মনে হয় আমি পারবো না, একটা খাতা কলম নিয়ে এসে বসেন, দেখেন আপনি কোথায় ভুল করছেন। আমি কি ক্লাসে ফাঁকি দিছি? আমি কি এই কোশ্চেনটা বুঝতেছি না? আমি কি কনসেপ্ট বুঝতেছি না? আমি কোথায় ভুলটা করছি? আমি কি জায়গাতে এক্সট্রা টাইম আমি নষ্ট করছি? খাতায় লিখবা, মনে মনে না, খাতায় লিখে এক্সাক্ট অ্যাকুরেট লিখবা আমার ভুল কোথায় হচ্ছে। তারপর কি ভাই তোমার এখানে মিস্টেকের জন্য রেজিস্ট্যান্স বানাবা। মিস্টেকের জন্য রেজিস্ট্যান্স মানে কি? যেমন ধর ফেসবুকে আমার বেশি সময় যায়, আমার অচর অনেক বেশি, মানে কি ফেসবুক আনইনস্টল করতে হবে না ভাই? আমি ইউটিউবেও শর্টস দেখি, তাহলে আমার কি করতে হবে? ফোনটা লাগলে আমি মার কাছে দিব, অথবা ফোনটা আমি টেবিলেই রাখবো না, অথবা যখন ফোন চালানোর ইচ্ছা হবে তখন আমি ফোন চালানোর আগে প্রোক্রাস্টিনেট করবো যে ফোন আমি একটু পর চালাবো, আগে আমার পড়াশোনা শেষ করতে হবে। ঠিক আছে? তারপর কি পারসেপশন। পারসেপশন করা যাবে না কারোর সাথে, আমি ভাই কোনো পারসেপশন বানাবো না, ও আমার থেকে ভালো হয়ে গেছে, ও তো চান্স পাবে। আমার তো ধরেন সাপোজ তুমি একটা পরীক্ষা দিয়ে তোমার সিরিয়াল আসছে ধরো সাপোজ 10,000, আরে ভাই আমি কিভাবে চান্স পাবো? কোনো দরকার নাই। ভাইয়া কি বলছে? প্রতিদিন 1 মার্ক বাড়াইলেও সেটাই আমার অ্যাকচুয়াল লার্নিং। আমি অন্যের সাথে কোনো ধরনের কোনো কম্পিটিশনে যাব না, কোনো ধরনের কোনো ডিস্ট্রাকশনকে বাদ দিব। ডিস্ট্রাকশন মানে কি? আমার ডিস্ট্রাকশন কোথায় কোথায় সেটা আমি লিখবো, লিখে আমি নিজে চিন্তা করবো আমি সেটাকে কিভাবে বাদ দিতে পারি। কোনো বন্ধু যদি কন্টিনিউয়াসলি বলে চল মামা ঘুরতে যাই, পড়াশোনা করে কি হবে? ওকে সিস্টেমে আমাকে কাট ডাউন করতে হবে, বলতে হবে মামা ঠিক আছে সমস্যা নেই, আমি একটা ব্যস্ত আছি, পরে তোর সাথে ঘুরতে যাবো। ঠিক আছে? তারপর কি ভাই লাইফের ইন্টারাকশন পয়েন্টটা তোমার কি ঠিক করতে হবে। লাইফের ইন্টারাকশন পয়েন্ট মানে কি? যে তুমি কোন বন্ধু বান্ধবের সাথে কথা বলছো সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমি বারবার বলি একটা ভালো বন্ধু খুবই দরকার যে তোমাকে মোটিভেট করবে, কারণ মানুষ ভাইয়া একা একা থাকতে পারে না, তার কেউ না কেউ লাগে। মা বাবার যদি মধ্যে যদি মনে হয় মা সাপোর্টিভ, তাহলে মার সাথে কথা বলে, যদি মনে হয় বাবা এরকম সাপোর্টিভ না, তাহলে বাবাকে ঠিক আছে যতটুকু না পারলে না ততটুকু কথা বলে। বলতেছেন তুমি অসম্মান করবে, ব্যাপারটা এমন না, বাট তার সাথে বেশি শেয়ার করার কোনো দরকার নেই। কথা বুঝতে পারছেন? বড় ভাই বা রিলেটিভের মধ্যে এমন কাউকে লাগবে যে আপনাকে কন্টিনিউয়াসলি গাইড করবে। অথবা আপনি যে আমার সাথে ব্যাচে থাকবেন, ব্যাচে থাকবে কন্টিনিউয়াসলি কথা হবে, দুনিয়া যদি কেউ না থাকে আমি তোমাকে কোনো লেকচারে ফিল করতে দিব না যে তুমি একা আসো, এমন তোমার কোনোদিন ফিল হবে না, আমি আসি সাথে। ঠিক আছে? আমি সবসময় তোমাকে গাইড করবো, টেনশন নিও না, পড়ানো থেকে শুরু করে সবকিছু আমি তোমার জন্য ইজি করে দেবো। ঠিক আছে? নো টেনশন। এবং কি ভাই পাস্টকে ভাই ভুলে যেতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে যে আল্লাহ আমি গতকালকে যে ভুল করছি, এরকম হয় যে একদিন পড়লা না, তুমি ভুলবশত পঞ্চায়েতে ঢুকে গেছো সাপোজ, আমি একটা খারাপ এক্সাম্পল নেই বলতেছি, আল্লাহর কাছে মাপ চাও যে আল্লাহ আমি আর কোনোদিন এটা করবো না, কোনোদিন না। ঠিক আছে? এবং এটার কিন্তু ভাই কেন করবা না? একে তো ভাই এটার শাস্তি কিন্তু খুবই ভয়ানক। ঠিক আছে? আখিরাতে পেতে হবে। সো দুইটা ফ্যাক্টর, একে তো ভাই আমার অ্যাডমিশনের জন্য দরকার নেই, আখিরাতের জন্য ভাই আমার খারাপ। তো সব কারণে তুমি 5টাকে আল্লাহর কাছে মাপ চেয়ে ডান। এবং কি স্লিপটা খুবই ইম্পর্টেন্ট। ঘুম যদি তোমার ঠিক না হয় তাহলে ভাই তোমার মোটিভেশন কমবে, এটা স্বাভাবিক। রাতে আগে ঘুমাবা, সকালে আগে উঠবা, সকালবেলা উঠে 1 ঘন্টা খেলবা, বা 1 ঘন্টা খেলবা। সকালে কিভাবে খেলবা? 1 ঘন্টা ধরো দৌড়াইলা, বিকালে ধরো আধা ঘন্টা 1 ঘন্টা খেললা। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, কারণ কি তোমার কম্পিটেন্সি বাড়াবে। কম্পিটেন্সি মানে কি? তোমার ধীরে ধীরে কর্টিসল, অনেকগুলো হরমোনের ব্যাপার স্যাপার আছে, সেগুলো বাড়বে এবং তোমার মনে হবে আমিও পারবো। কথা বুঝে গেছে? স্টেপ বাই স্টেপ যেখানেই ভুল হচ্ছে সেগুলাই লিখো, লিখে সেগুলোর সলিউশন বের করে নিজে সলভ করার ট্রাই করো, তাহলে ইনশাল্লাহ তোমার যেটা মনে হচ্ছিল যে আমি পারবো না সেটা তুমি পারবা। ব্যাকলগ ভাই প্ল্যান করো যে আচ্ছা ঠিক আছে ভাইয়ের একটা লেকচার বাদ গেছে, বা আমার 2-3টা লেকচার বাদ গেছে, আমি সপ্তাহে আজকে এই লেকচারটা কমপ্লিট করব। বা তোমার এখানে ক্লিয়ারলি ভাই কি হবে, যখন তুমি প্ল্যান করতেছো, যখন তুমি সমস্যাগুলো লিখতেছো, তখন তোমার কি ভাই ভ্যালু বাড়লো। ভ্যালু মানে কি? তোমার ব্রেন বুঝলো যে এর জন্য আপনার অ্যাডমিশনটা খুবই ইম্পর্টেন্ট। তখন তোমার দেখো মোটিভেশনটাও বাড়বে। যখন তোমার মোটিভেশনটা যখন বাড়বে তখন দেখো তোমার এক্সপেকটেশন লেভেলটাও বাড়বে এবং তোমার ভ্যালু তো অলরেডি তোমার বাড়তেছে, সব মিলে তখন তোমার কি কম্পিটিশনটাও বাড়বে। ঠিক আছে? তখন তোমার মনে হবে যে না ভাই আমি আসলেই পারবো, আমি কোনো ধরনের কোনো খারাপ জিনিসের মধ্যে নাই, আমি সবকিছু পারফেক্ট ভাবে করতেছি, তাহলে ইনশাল্লাহ আমি একটা চান্স পাবো। কথা বোঝা গেছে? আশা রাখি ভাই কম্পিটেন্সি নিয়ে কারো ধরনের কোনো প্রশ্ন নাই। এবং লাস্টের যে পার্টটাতে আমি আসি, সেই পার্টটাকে আমরা বলি ভাই রিলেটেডনেস। ঠিক আছে? রিলেটেডনেস মানে কি? রিলেটেডনেস মানে হলো, পয়েন্ট আসলে কি মনে আছে, যখন আমরা বন্ধু বান্ধবের সাথে কম্পেয়ার করি, যখন আমি একা হয়ে যাই, তো সেই ক্ষেত্রে আমি আবারও বলছি, এটা আমি অলরেডি ক্লিয়ার করছি যে আপনার বন্ধু বান্ধব বা আবার সার্কামস্টান্সেস আপনাকে খুবই ভালো রাখতে হবে। আপনার মা বাবাকে অবশ্যই আপনার সাপোর্টিভ যদি না হয় তাহলে অ্যাটলিস্ট সেই কাজটা আমি করে দিব। তুমি কোথায় পড়তেছো সেটা খুবই ইম্পর্টেন্ট। ধরো সাপোজ তুমি যদি একটা ভেক্টর পড়তে গেলে, এখন ভেক্টরে ধরো টিচার এসে তোমাকে বলতেছে যে এই টপিকটা পড়ার কোনো দরকার নাই, তুমি জাস্ট মুখস্থ করে যাও। থিওরি বা বেসিক এসে তোমার যদি
কানেকশন না থাকে, একটা টপিককে তুমি যদি ফিল করে নাই পড়তে পারো, তাহলে তোমার সেই জিনিসটা রিলেটেড মনে হবে না, মনে হবে কি আমি একটা রোবট জাস্ট মুখস্থ করতেছি। তাই তোমার টিচার সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট। তুমি কোথায় পড়তেছো, তুমি কোন কোর্স করতেছো। এমন অনেকে আছে জাস্ট নিজের বাহাবা দেখানোর জন্য ইচ্ছা করে কঠিন কন্টেন্ট পড়ায়, বাট এমন অনেকে আছে যারা শুধু ইজি ইজি পড়ায় যাতে স্টুডেন্টরা ভালো ফিল করে। আবার এমন অনেকে আছে জাস্ট রোবোটিক স্টাইলে পড়ায়, যেমন অফলাইনে কেন আমি পড়তে না করি, তার কারণ হলো টিচার একদম রোবোটিক, তুমি কোনো ডাউট জিজ্ঞেস করতে পারবে না। তুমি যদি বলো ভাই আমি এটা বুঝি না, তাহলে কি ডাইরেক্ট গালি মারবে। আমার মনে হয় না যে আমি এত ঘন্টা তোমাদের জন্য ক্লাস নিছি, কোন একটা সেকেন্ডে আমি এসে বলছি যে ভাইয়া আমি এটা বুঝাইতে পারবো না, নিজের মতো বুঝানো না, আমি আবার গেছি আমি আবার বুঝাইছি, তাই না। সো এরকম টিচার, এরকম কন্টেন্ট, এরকম কোর্স তোমার লাগবে, না হলে তুমি কোনোদিন পারবে না। এখানে সবচেয়ে বড় রোল প্লে করে তোমার টিচার, তোমার ফ্রেন্ড, তোমার মা বাবা। এই জিনিসগুলো তোমার এই মোটিভেশনটা ধরে রাখার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমি যদি ভাই তিনটা জিনিসকে আমি যদি সামারাইজ করি, ভাই কি কি আমাদের এখানে পয়েন্ট গেল। পয়েন্ট গেল সবার আগে আপনার কি অটোনমি। আমি অটোনমি কিভাবে বাড়াবো, অটোনমি মানে কি ভাই, অটোনমি মানে হলো তোমার যে তুমি কেন যে ফার্স্টে যে ফিলিংটা আমার করতে হবে সেই জিনিসটা ভাই তুমি কিভাবে বাড়াবা, সেই জিনিসটা তুমি বাড়াবা যখন তুমি ডেইলি ছোট ছোট গোল বাড়াবা, ডেইলি যখন তুমি অদম্য ব্যাচের ক্লাস শেষ করবা, অদম্য ব্যাচের এক্সাম দিবা, যখন নিজের সাথে যখন তুমি নিজের ট্র্যাক রাখবা, তাহলে কি ভাই তোমার অটোনমি বাড়বে। তারপর যদি আমি বলি ভাই ডিস্ট্রাকশন কিভাবে হ্যান্ডেল করবো, এক্সটার্নাল ফ্রিকশন জেনারেট করবো, যেটা তোমার দরকার নেই সেটা বাদ দিবা। ইন্টারনাল জন্য তুমি কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বা। তারপর কম্পিটেন্স আমি কিভাবে বাড়াবো, মানে কি আমার নিজের যে প্রতি যেটা বিলিভ ছিল যে ভাই আমি পারবো, সেটার জন্য কি যে ভুলগুলো সেগুলো ভাই তুমি লিখবা, তোমার লাইফটাকে একটা রুটিন লাইফের মধ্যে নিয়ে আসবা। তাহলে ইনশাআল্লাহ তোমার প্রতিটা পয়েন্ট তুমি যদি ভাই ফলো করতে পারো, ডিস্ট্রাকশন কমাইতে পারো, অন্যের সাথে তুমি যদি কম্পারিজন বন্ধ করে দাও, তাহলে তোমার কি কম্পিটেন্সও বেড়ে যাবে। তারপর কি রিলেটেডনেস পয়েন্ট আমি কি বলছি, যে তোমার টিচারকে ভালোভাবে সিলেক্ট করতে হবে, তোমার বন্ধু ভালোভাবে সিলেক্ট করতে হবে, তোমার মা বাবার সাথে তোমার কানেকশনটা বিল্ড আপ করতে হবে। এই তিনটে জিনিস তোমার যদি ফিক্স থাকে, তাহলে তোমার রিলেটেডনেসও বাড়বে, তখন তুমি আর একা একা ফিল করবে না, তখনও কি তোমার মোটিভেশনটা বাড়বে। তার মানে এই তিনটা যে ফ্যাক্টর, অটোনমি, তারপর তোমার হলো কম্পিটেন্সি, আর ভাই তোমার রিলেটেডনেস, এই তিনটা জিনিস তোমার যদি বাড়ে, তাহলে কি তোমার অল ওভার মোটিভেশনটা বাড়বে। এবং তোমার এই যে সেকেন্ড ফেজ, যেখানে সবার মোটিভেশনটা ডাউন হয়ে যায়, যার কারণে সে পড়াশোনা করে না এবং তার পড়াশোনা জমতে থাকে এবং ফাইনালি কি সে চান্স পায় না, সেই জিনিসটা হওয়ার কোনো ধরনের কোনো সুযোগ থাকবে না। এবং ফাইনালি যদি আমি ভাই আসি, আপনার যে জার্নির যে লাস্ট যে ফেজটা ছিল, যে ফেজটা আপনার মনে হয়েছিল যে ভাই আপনি পারবেন না, এই যে অ্যানজিয়াস যে ফেজটা, সেই অ্যানজিয়াস ফেজটা আর আপনার ভাই তখন থাকবে না। তখন আপনি কনফিডেন্ট ফিল করবেন যে পরীক্ষা কাছে আসতেছে, কিন্তু আমি আমার প্রিপারেশনটা সলিড ভাবে নিছি। এবং লাস্টের ফেজে আমি আর একটা কথা বলি, লাস্টের ফেজে তুমি যতই ভালো প্রিপারেশন নাও না কেন, তাও তোমার ভাই দুশ্চিন্তা হবে। তখন ভাই নিজেকে বলতে হবে যেটা আসলে কিছু না, জাস্ট ব্রেনের একটা খেলা। তখন তুমি করবে কি, প্রতিটা কাজ খুব স্লোলি করবে। যেমন ধরো ভাত খাচ্ছ, ভাত খুব স্লোলি খাও, ঠিক আছে। হোমওয়ার্ক করতেছো, একটু স্লোলি করো, কোনো কিছু জিনিস তাড়াহুড়াই করবে না। তখন তোমার ব্রেন কি অটোমেটিক্যালি কিছুক্ষণ পর তোমার ঠিক হয়ে যাবে। লাস্টের দিকে দুশ্চিন্তা অনেক হয় যে আমি কি চান্স পাবো কিনা, এতগুলো বান্দা কেমনে হবে, ন্যাশনাল লেভেলে কম্পিটিশন হচ্ছে, বাট তখন তোমার ব্রেন ধীরে ধীরে কোপ আপ করবে। এবং এই শুরুতে জার্নিতে তো ভাই আমরা ঠিক ছিলামই, তাহলে ইনশাল্লাহ আমরা লাস্টের দিকেও একটা ভালো রেজাল্ট করে ইনশাল্লাহ আমরা পাবলিকে চান্স পেয়ে যাব। কথা বুঝতে পারছেন। এই ছিল আপনাদের জন্য আমার পুরো জার্নি নিয়ে কথা। এবং ভাই কথা হলো আপনাদের কাছে আমি একটা জিনিসই দিতে পারি, সেটা হলো আমার অদম্য ব্যাচ। আমি ভাই টিচার মানুষ, পড়াইতে পারি, ঠিক আছে। এবং পড়ানো আমি আমার মনে হয় আমি বেস্ট ভাবে পড়াই। তো যারা অদম্য ব্যাচে এখনো কানেক্ট হন নাই, তারা কানেক্ট হয়ে যান। তার কারণটা আমি একদম ডিটেইলে বলছি, যেখানে আমি আপনার